ভাবি, ওই জিলা তো ভেগে গেছে এখন। বোনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চাইলেন। হ্যাপি তাতে দমল না, কারণ সে তো মিথ্যে বলছে না, বরং বুক ফুলিয়ে বলল, আমি তো জানতাম এমন কিছুই হবে। মেয়ে যে সেদিন ঘরে ভাঙচুর করছিল, আমি বুঝেছিলাম ও খুশি না। তোমরা এত জোর না করলেই পারতে। হ্যাপি, চুপ করবি? চেতেন কেন ভাইজান? ভাবটা এমন যেন মেয়ে আমার কেউ না, সে আমারও ভাতিজি। চিন্তা আমারও হয়, তবে কাজটাও ভালো করে নাই ভাইজান। এটা তোমাদের অতিরিক্ত আদরের ফল। জেদি করে ফেলছো মেয়েকে, এখন তো উড়াল দিল পাখি। এবার সালাম সাহেব হুঙ্কার ছাড়লেন। ঐন্দ্রিলার নামে আমি বাজে কথা শুনতে চাই না হ্যাপি। আমি কি বাজে কথা বললাম ভাইজান? এখন শাড়ি গয়না পরে অঞ্জিলা তো আর অলিম্পিকে যায়নি। ও অলিম্পিকে যাক না জাহান নামে, তোর কি সমস্যা? ওহ, তোর স্বভাব এটাকে আজকে শিরোনাম বানানো। যা, আমি বাদশাহকে বলছি ওর তোর মোবাইলে টাকা দিচ্ছে, কিন্তু আল্লাহর ওয়াস্তে চুপ কর, নয়তো আমার থেকে খারাপ কেউই হবে না। হ্যাপি হুঙ্কারে চুপসে গেল। এর মাঝে আউয়াল সাহেব রুদ্র কণ্ঠে বললেন, এটা কি ফাজলামি সালাম? তোমার মেয়ের প্রেমিক ছিল, তোমরা জানতে না? মনে চাইলেও আর মেয়ে ভেগে গেল? এটা কোন ধরনের অসভ্যতা? আমার মেয়ে যদি পালিয়ে খুশি হয় আমার আপত্তি নেই। কঠিন স্বরে বললেন সালাম সাহেব। সাবেরা এখনো নিশ্চুপ। হ্যাপি চুপ হলেও আশেপাশের মানুষের কানাঘোষা থামল না। তারা বিরতিহীন গুজগুজ ফুসফুস করছে। ওয়েন্দ্রিলাকে নিয়ে নানাবিধ আলোচনা সমালোচনা যখন সময় মগ্ন, তখন অবশেষে নিজের নীরবতা ভাঙল অভ্র। কঠিন স্বরে বিল্লালকে বলল, ঐন্দ্রিলার কোনো প্রেমিক নেই, ও বিয়ে না করার পায়তারা করছে। বিল্লাল, তুই কাজীর তোষামত কর, আমি আমার বউ আনতে যাচ্ছি। তুমি কিভাবে জানলে ওর প্রেমিক নেই? এখানে তো লেখা আছে প্রেমিকের সাথে ভেগেছে। হ্যাপির কথায় মাংসপেশি ফুলে উঠল অভ্রের। এত সময়ের নিস্তব্ধ অভ্র হুট করে হিংস্র হয়ে উঠল। চিৎকার করে বলল, আরে, যেখানে আমি নিজে ওর প্রেমিককে মেরে ভাগিয়েছি, সেখানে ওর প্রেমিক কি নতুন করে পয়দা হয়েছে নাকি? অভ্রের রুদ্রবাণীর বিপরীত বিল্লাল ফিসফিসিয়ে বলল, ভাষা সংযম কর। কিন্তু বিল্লালের হুঁশিয়ারি বাণীতে দু আনাও মূল্য দিল না ছেলেটি। তার রাগে শরীর কাঁপছে। তার মধ্যে সালাম সাহেব বলে উঠলেন, তুমি আমার মেয়ের প্রেমিকাকে মেরে খেয়ে দিয়েছো। অভ্র নিজের ক্রোধ সংযম করে বলল, শ্বশুর আব্বা, আপনার মেয়ের ভেড়া আমদানি করার বাতিক আছে। সে শুধু খুঁজে খুঁজে না, শুঁকে শুঁকে ভেড়া বাছাই করে। চিন্তা করেন, যে ছেলে মাত্র 2 থাপ্পড় খেয়ে বিচ্ছেদের ঘন্টি বাজায়, সে ঠিক কেমন প্রেমিক? 2 থাপ্পড়ে কায়েত? আজ্ঞে, আমি তো শুধু সামান্য পরীক্ষা করেছি। ভেড়াটা পরীক্ষায় ফেল করেছে। এখন আপনি যদি ওই ভেড়াকে জামাই করতে চান, আমার আপত্তি নেই। সালাম সাহেব কথা বাড়ালেন না। এর মাঝে সাবেরা একেবারে শান্ত। মেয়ের জেদ সম্পর্কে তার ধারণা ছিল, কিন্তু এমন কদম যে নিয়ে ফেলবে সেটা বুঝতে পারেনি। হয়তো বুঝেছিলেন, কিন্তু গুরুত্ব দেননি। আচ্ছা, মেয়েটাকে কি একটু বেশি মানসিক চাপ দিয়ে ফেললেন? এর মাঝে আউয়াল সাহেব বললেন, সবাই বাড়ি চলো, বিয়ে ক্যান্সেল। কেউ কোথাও যাবে না, বিয়ে হবে, আজই হবে। আজ যদি বিয়ে না হয়, আমি কোনোদিনও বিয়ে করব না। আউয়াল সাহেব নাতির এমন অহেতুক অনাবশ্যক বাড়াবাড়িতে বিরক্ত হলেন তীব্রভাবে। ক্রোধিত স্বরে বললেন, এটা কি ফাজলামি নাকি? সে তোমাকে পছন্দ করে না, তুমি জোর করে ওকে বিয়ে করবে, যেখানে সে পালিয়ে গেছে বিয়ে করবে না বলে? অভ্র রহস্য ভরে হাসল। দাদার দিকে চেয়ে বলল, জোর হলে জোর সই, ফাজলামি হলে ফাজলামি সই। আজ আমার বিয়ে হবে, এটাই শেষ কথা। পাহাড়ের মতো দৃঢ় বাক্য অভ্রের। এর মাঝে সবচেয়ে ভয়ে আছে পিউ, কারণ পালানোর নীল নকশাটা তো তার মাথা থেকে বেরিয়েছে। সে চুপি চুপি নীলাদ্রির লম্বা দেহের পেছনে নিজেকে আড়াল করলো। নীলাদ্রি বুঝলো যেন। পিউ বলল, পৃথিবী উল্টে গেলেও আপনি খাম্বার মতো দাঁড়িয়ে থাকবেন নীলাদ্রি ভাই। আজ চাঁদহীন কালো আকাশ, যেন কেউ তার কালির দোয়াতটা খুব অবহেলায় ফেলে দিয়েছে আকাশের বুকে। রাস্তার হলদে লাইটগুলোর আলো বেশ বেশি নয়। সেই আলোতে রাস্তার উপর উঁচু হিল পরে শাড়ির কুচি ধরে হাঁটছে একটি মেয়ে। কড়া কমলা শাড়ি, মুখে এক প্রস্তর মেকআপ। সেই মেকআপের ফাঁকে উজ্জ্বল মুখ, প্রাণবন্ত হাসি।
ভালোবাসা বুঝি এতটা শান্তি? 5 বছর পর এই শান্তি অনুভব হলো ওয়েন্ড্রিলার। তার প্রথম প্রেমের গল্পটা আজ পূর্ণতা পাবে। নিজের কাজটা ঘৃণ্য, কিন্তু কষ্ট হচ্ছে না একেবারেই। লেকে অল্প আলো, মানুষের আনাগোনা এখন নেই। টলমলে পানির পাশে সারি সারি বেঞ্চ, সেই বেঞ্চে কালো টি শার্ট পরিহিত যুবক বসে আছে প্রতীক্ষায়। প্রতীক্ষা জয়ের, প্রতীক্ষিত জয়ের, যা এলোমেলো হয়ে গিয়েছিল 5 বছর আগে। গেট ঠেলে কমলা শাড়ি বধূ বেশে মেয়েটি ছুটে আসছে যুবকটির দিকে। কি সুন্দর না দৃশ্যটি, যেন পটু কোনো সিনেমার ডিরেক্টরের সৃজনী। ওয়েন্ড্রিলা একটু কাছে আসতেই সৌরভের নির্মল হাসিটা দাম্ভিক হয়ে গেল। উঠে দাঁড়ালো সে। ওয়েন্ড্রিলা ছুটতে এসে দাঁড়ালো তার সামনে, হাঁপিয়ে হাঁপিয়ে বলল, আমি এসেছি সৌরভ। সৌরভ তার হাসি প্রশস্ত করে বলল, আমার বিশ্বাস হচ্ছে না ওয়েন্ড্রিলা, তুমি এসেছো। আমাকে তুমি জিতিয়ে দিলে। একটা ছবি তুলি, এই মুহূর্তটা আমি রেখে দিতে চাই। ওয়েন্ড্রিলা নিষ্পাপ গলায় বলল, তুলো। সৌরভ নিজের মোবাইলটা বের করে সেলফি তুলল। তার চোখে মুখে অদ্ভুত চাকচিক্য। এই চাকচিক্যে নেই কোনো নির্মলতা, আছে কেবল দাম্ভিকতা, প্রলোভন। অভ্রের শানিত দৃষ্টি পিউয়ের দিকে। সে নীলাদ্রির বিশাল দেহের পিছনে আশ্রয় নিয়েছে, আর নীলাদ্রি খাম্বার মতো দাঁড়িয়ে আছে তার এবং অভ্রের মধ্যখানে। অভ্র শিরশিরে স্বরে বলল, নীলাদ্রি ভাই, সরে দাঁড়ান। না, আপনি সরবেন না, ও আমাকে মারবে। ও খুব বাড়াবাড়ি করে, পচা ছেলে। নীলাদ্রি এক চুল নড়ল না। অভ্র গাল ফুলিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলল। রাগ কমানোর চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। শীতল স্বরে বলল, পিউ, ভালোয় ভালোয় বলো আবার বউ কোথায়? বলবো না আমি, তুমি শুধু ওকে কাঁদাও। আমার বান্ধবীটা তোমার জন্য অনেক কেঁদেছে, এটা কেউ জানে না, আমি জানি। আমি বলবো না তোমাকে। আমি ওকে আর কাঁদাবো না, এবার বলো। না, আমি বিশ্বাস করি না, বলবো না আমি। এখনো তুমি মাথা চাপড়াও। ওই চুল টেনে ছিঁড়ে ফেললেও ঐন্দ্রিলা কোথায় আমি বলবো না। অভ্রের রাগে মাথা ফাটার জোগাড় হলো। সে পিউয়ের দিকে এগিয়ে আসতে নিলেই নীলাদ্রি হাত দিয়ে আগলে রাখলো পিউকে। নিজের শান্ত স্বভাবকে সম্পূর্ণ ঝাড়া দিয়ে কঠিন স্বরে বলল, ও তোমাকে বলতে চাইছে না অব্র। পিউকে জোর করার কোনো অধিকার নেই তোমার। অন্তত আমার সামনে অন্যায় কিছু করো না। নীলাদ্রির সাথে চোখাচোখি হলো অভ্রের। সেই দৃষ্টি বিনিময়ে হয়ে গেল শান্ত একটা যুদ্ধ, যা কেউ টের পেল না। বিল্লাল অভ্রকে টেনে ধরলো, ফিসফিসিয়ে বলল, বউয়ের ভাইয়ের সাথে ঝামেলা করিস না, আমরা বরং ওয়েন্ড্রিলাকে খুঁজতে যাই। বিল্লালের কথায় হাত ছাড়া দিল অভ্র। ঠিক তখনই ফোনটা বাজলো হালকা। ক্ষণ সময়ের আওয়াজে দৃষ্টি সেদিকে গেল। ফোনের লক খুলতেই অভ্রের মুখবিবর কঠিন থেকে কঠিনতর হলো। সালাম সাহেবকে বলল, আধা ঘন্টা পর পুলিশ নিয়ে লেকের ধারে আসেন। ওয়েন্ড্রিলা বেঞ্চে পা ঝুলিয়ে বসে আছে। সৌরভ তার সম্মুখে। আনন্দ যেন ধরছে না মুখে। প্রায় 10 মিনিট হয়েছে তারা মুখোমুখি বসে আছে। সৌরভ কাদেরকে যেন কথা বলল ফোনে। তারপর এখন ফোনটা পকেটে রেখে ওয়েন্ড্রিলার হাতটা ধরলো, গাঢ় স্বরে বলল, তুমি জানো না আজ আমি কতটা খুশি। মানুষ তো বিশ্বাসই করতে চাই না। তুমি আমার জন্য বিয়ে ফেলে চলে এসেছো। আবারও ধন্যবাদ। ওয়েন্ড্রিলার হুট করে কেমন যেন লাগলো। হাতটা ছাড়িয়ে বলল, কেউ বিশ্বাস করছে না মানে? সৌরভ হাসলো। কেমন দুর্বোধ্য ঠেকলো সেই হাসি। নিষ্কলুষ নয়, নির্মল নয়। হাসি অক্ষত রেখে বলল, বারে পৃথিবীকে জানাতে হবে না আমি জিতে গিয়েছি। আমাকে ওয়েন্ড্রিলা জিতিয়ে দিয়েছে, অব্রকে হারিয়ে দিয়েছে। তুমি সত্যি খুব ভালো মেয়ে, অবশ্য একটু বোকা আছো। সৌরভের কথাটা শুনতে মোটেই ভালো লাগলো না ওয়েন্ড্রিলার। ভালোবাসার যে স্নিগ্ধ অনুভূতি তা কেমন যেন নড়ে উঠল। সৌরভ তার মুখখানা আগলে ধরে বলল, থ্যাংক ইউ সো মাচ ওয়েন্ড্রিলা। আমাকে এবার উঠতে হবে। তুমি কি ওয়েন্ড্রিলার অবাক প্রশ্নে বিদ্রুপ করে ভরে হাসলো সৌরভ। বোকা মেয়ে, কাজে অফিসে যাব কেন? সরি ওয়েন্ড্রিলা, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমি তো বিবাহিত। সৌরভের কথায় ওয়েন্ড্রিলা স্তব্ধ হয়ে গেল। মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে। মস্তিষ্ক কোষগুলো হুট করেই অসাড় হয়ে গেল, যেন শূন্যতা ঘিরে ধরলো পৃথিবীকে। কান কি ঠিক শুনলো? না না, এটা কোনো মজা হয়তো। ওয়েন্ড্রিলা বোকার মতো প্রশ্ন করলো, তুমি কি আমার সাথে মজা করছো?
সৌরভ এবার শব্দ করে হাসলো। সেই হাসিতে ভেঙে চৌচির হলো নিস্তব্ধতার দেওয়াল। মেকি অনুতাপ স্বরে বলল, আমার না খুব খারাপ লাগছে, এত ভালো মেয়েকে এইভাবে ব্যবহার করলাম। কিন্তু কথাই আছে না, এনিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। আমি তোমাকে ভালোবাসি না ঐন্দ্রিলা, আমি নাটক করছি তোমার সাথে, আর তুমি আমার নাটকে সব ছেড়ে ছুড়ে এসেছো। ইস, সত্যি খারাপ লাগছে গো। এত ভালোবাসতে তুমি আমাকে। অবশ্য ওই দোষটা আমার নয়, দোষটা সম্পূর্ণ অব্রোর। ওই সব কিছু হয়েছে ওর জন্যই। কেন ওর এত জনপ্রিয় হতে হবে? কি আছে ওর? কিছুই নাই, না ম্যানাস, না লেখাপড়া, না চেহারা। শুধু মারপিট করতো আর বন্ধুদের পেছনে টাকা ওড়াতো। টাকা ওড়ালেই জনপ্রিয় হওয়া যায় না। আমিও বললাম, আমার বাবা ধনী, আমি দেখতে ভালো, লেখাপড়ায়ও ভালো, সবাই জানে আমার বাবা ওডেলে আছে। ব্যাস, আমার জনপ্রিয়তা বাড়লো। কিন্তু শালা সহ্য হলো না, সে কাঠি মারতে হলো। আমার সব জানানো পরিকল্পনা আলকাদরা মেখে দিয়ে এলো। আমাকে কলেজ ছাড়তে হলো। ও ভালো, ও জিতেছে, কিন্তু না, আমি জিতেছি। শেষ হাসিটা আমার। উফ। ওয়েন্ড্রিলা তাকিয়ে আছে সৌরভের দিকে। বুকের ভেতর একটা ধারালো কিছু আঘাত করছে। তার নিঃশ্বাস আটকে আছে। সবকিছু যেন ভাসমান মনে হচ্ছে। এত কষ্ট কেন হচ্ছে? সৌরভের কথাগুলো এত রোষপূর্ণ কেন? এই সব কিছু মিথ্যে। এই ভালোবাসা, এই প্রতীক্ষা সব মিথ্যে। সামান্য প্রতিশোধ, হার জিতের প্রতিশোধ। ভালোবাসা বুঝি এতটাই ঠুনকো? ওয়েন্ড্রিলা ধরা গলায় খুব কষ্টে বলল, সব মিথ্যা। তাহলে 5 বছর আগে যা বলেছিলে সেগুলো মিথ্যে ছিল ঐন্দ্রিলা। নির্লজ্জভাবে হাসলো সৌরভ। একটু থেমে বলল, আমি অব্রকে তখনও হারিয়ে দিতাম। তোমার আমার প্রতি আগ্রহে কৌতূহল দেখে আমার খুব মজা লাগছিল। অব্রে কাতর পুঁততে থাকা হৃদয় গন্ত কি মুখরোচক তোমায় বাধা দেয়নি। আমার সাথে তোমার বন্ধুত্ব ওকে জ্বালাতো, বিরক্ত করত। বুঝলাম অব্রকে হারানো একমাত্র মাধ্যম তুমি। আমি তো চেয়েছিলাম অব্রকে দেখিয়ে দিতে, দেখ তোর পুতুল এখন আমার। কিন্তু হলো না। আমাকে ওয়ার্নিং দিল যেন তোমার থেকে দূরে থাকি। আমিও হার মানলাম না, তোমাকে ভালোবাসার কথা বললাম। আর অব্র আমার সব মিথ্যে ফাঁস করে দিল। সবাই জেনে গেল আমার বাবা ধনী নয়, আমি আসলে গরিব। এতদিন আমার যে বন্ধুমহল ছিল আমাকে মিথ্যুক বলল। আমার জনপ্রিয়তা নষ্ট হয়ে গেল। আমি তাও হার মানিনি, কারণ তুমি তো আমার প্রেমে অন্ধ। গরিব মৃত্যুক তাতে কি? ঐন্দ্রিলা আমার গার্লফ্রেন্ড, আর কি লাগে? আমি তোমাকে মিথ্যে বললাম। আমাদের নিয়ে কোনো রটনা রটেনি। আমি লটিয়েছিলাম সব, যেন তুমি আমাকে প্রত্যাখ্যান না করতে পারো। কিন্তু এর মধ্যে শহরটাকে ঢুকতে হলো। সোজা আমার মালিককে জানিয়ে দিল আমি চুরি করেছি। বাধ্য হয়ে আমাকে শহর কলেজ ছাড়তে হলো। ভাগ্যে চুরির টাকাগুলো আগেই সরিয়ে ফেলেছিলাম, নয়তো পুলিশ ধরে ফেলিত। উফ, আমার তোমার প্রতি কোনো রাগ ছিল না, আজ শান্তি লাগছে। এক তীরে দুই পাখি, তুমি অব্র দুজনকেই হারালে। অব্র মানুষের বাচ্চা হলে তোমাকে বিয়ে করবে না, তোমাকে সারা জীবন পালানোর ট্যাগ দিয়ে ঘোরা। কথা শেষ হবার আগেই সজোরের ঘুষির আঘাতে ছিটকে পড়ল সৌরভ। আকস্মিক ঘটনায় আপনা আপনি দুই হাতে মুখ আটকে ধরল ওয়েন্ড্রিলা। সৌরভের নাক থেকে গল গল করে রক্ত পড়ল। চোখ তুলে তাকাতেই দেখলো রুদ্রমূর্তি হয়ে অভ্র দাঁড়িয়ে আছে। তার চোয়াল কঠিন, চোখ জোড়া জ্বলন্ত অগ্নিকুণ্ড। সৌরভ কিছুটা সময় পেক্কেলের মতো চেয়ে রইল। ঘটনার বিস্ময় কাটতে সময় নিল তার মস্তিষ্ক, কিন্তু অভ্র তো অভ্রই। সেই সময়টুকুও দিল না। তার আগেই তার কলার ধরে টেনে তুলল। আবারও একটা ঘুষি দিল। এই ঘুষিতে বোধহয় সৌরভের দাঁত নড়ে গেল। থুতুর সাথে বেরিয়ে এলো একদলা রক্ত। অভ্র তাতে কোনো ভ্রুক্ষেপ নেই, বরং চাপা স্বরে রাগ মিশ্রিত কণ্ঠে বলল, বলেছিলাম তোকে, বলেছিলাম আমার পুতুলের থেকে দূরে থাক। আমার সাথে টেক্কা দিবি, সামনাসামনি দে। কাপুরুষের মতো অন্যকে কেন ব্যবহার করবি? আহত বাঘের মতো গর্জালো যেন অভ্র। সৌরভের ঘাড় নুয়ে আছে, তবু তার তেজ কমল না। শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে আঘাত করলো সে অভ্রকে। ফলে 2 কদম পেছনে ছিটকে পড়ল সে। সৌরভ ক্রূর হাসি হেসে বলল, তুই যতই চেষ্টা কর, তোর পুতুল তোর নয়। দেখ কিভাবে তোকে ছেড়ে নাচতে নাচতে চলে এসেছে। তুই হেরে গিয়েছিস অব্র, হেরে গিয়েছিস।
তুই চাইলে সবাইকে আড়াল করতে পারবি না। সৌরভের হাসির বৃষ্টিতে বিষের মতো ঠেকলো যেন। 90 কেজির ওজনের মানুষটার শরীরে যেন হিংস্র পাশবিকতায় ভর করলো। ফলে সংযমহীনভাবে তেড়ে গেল সে সৌরভের দিকে। অন্তরের জ্বলন্ত কুণ্ড শান্ত করার জন্য যতটা হিংস্রতা প্রয়োজন ততটা হিংস্র হলো সে। একটা সময় লুটিয়ে পড়ল সৌরভ, আঘাতের পর আঘাতে নেতিয়ে পড়ল। অভ্র তাকে অবহেলায় ফেলে দিল মাটিতে। তার রাগের অগ্নি শান্ত হলো না। ক্রোধিত নয়নে একবার চাইলো একপাশে শান্ত হয়ে দাঁড়িয়ে থাকা কমলা শাড়ি পরিহিত মেয়েটির দিকে। প্রায় তেড়ে এসে গর্জন করে উঠল, শান্তি হয়েছে তোর? ভালোবাসার নাটক কি শেষ হয়েছে নাকি আরো বাকি আছে? আমার মান সম্মান ডুবিয়ে শান্তি হয়েছে নাকি আরো বাকি আছে? কি হলো, উত্তর দিস না কেন? বলেই ডান হাতে নরম গাল জোড়া চেপে ধরল সে। শক্ত রুক্ষ হাতের চাপে দাগ পড়ে গেল মেয়েটির গালে, কিন্তু কোনো শব্দ বের হলো না। শুধু শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। এই দৃষ্টিতে নেই কোনো আকাঙ্ক্ষা, আক্ষেপ, নেই অভিমান, কেবল শূন্যতা, নিগুড় শূন্যতা। হৃদয় ভাঙা শব্দটা কেউ শুনল না। রাগী জেদি মেয়েটার অন্তরটা পুড়ে গেল, কেউ তা টের পেল না। কেউ দেখলো না এতকাল সযত্নে আগলে রাখা প্রণয় কুটিরটা যে খসে গেছে, মরে গেছে বিশ্বাসের বটবৃক্ষ। কই, কেউ তো মাতম করলো না, কেউ তো কাঁদলো না। অভ্র কিছু সময় তাকিয়ে রইল সেই শূন্যতায়। নিজের প্রতিবিম্ব ছাড়া আর কিছুই দেখলো না। সামান্য বল প্রয়োগ করে ছেড়ে দিল ওয়েন্দ্রিলার গাল। ওয়েন্দ্রিলা একটা শব্দও করলো না। অভ্রের রাগ আবারও বৃদ্ধি পেল, প্রহার করলো সৌরভের ওপর আবারও। এর মধ্যেই পুলিশ নিয়ে হাজির হলেন সালাম সাহেব, সাথে বিল্লাল। সালাম সাহেব অফিসারকে বললেন, লাফাঙ্গাটা অ্যারেস্ট করুন অফিসার। পুরনো থানা, দেয়াল থেকে চুন খসে পড়ছে। পুরনো ফ্যানটা শব্দ করে ঘুরছে। থানার এসআই আসে আয়েশ করে মুখে পান গুজলেন। অব্র থানার কারাগারে বন্দি। লকআপের লোহার শিক ধরে দাঁড়িয়ে আছে সে। হাত ফুলে গেছে, চামড়া চিরে রক্ত বেরিয়েছে। তা অযত্নে শুকিয়ে কালচে হয়ে গেছে। ঠোঁটের কাছটায় হালকা আঁচড় লেগেছে। শ্বশুরের দিকে কঠিন দিকে তাকিয়ে আছে সে। তার ক্ষুব্ধ চাহনিতে সালাম সাহেব শুকনো ঢোক গিললেন। তারপর বোকা হেসে বললেন, ব্যাপার না, আমি তোমার শাশুড়ির জন্য জেলে গেছি, এখন তোমাকে আমার যোগ্য মেয়ে জামাই মনে হচ্ছে। আপনাদের বাবা মেয়ের কাম কাজে তো মনে হচ্ছে না আদৌ আমি আপনার মেয়ের জামাই হব। মেয়ে পালাবে আর শ্বশুর আমাকে জেলে বন্দি করবে। সালাম সাহেব একটু লজ্জিত হলেন। শিকের ভেতর থেকে হাত ঢুকিয়ে কাঁধে হাত রেখে বললেন, বাবা চিন্তা করো না, আমি লয়ারকে ফোন করেছি, এখনই সব ঠিক হয়ে যাবে। এসআইয়ের সামনে বসে আছে সৌরভ আর ওয়েন্দ্রিলা। সৌরভের একটা দাঁত ভেঙে গেছে, নাকও ভাঙা, রক্ত পড়ছে। সেখানে টিস্যু ঢুকিয়ে রেখেছে, মাথা উপরে করে রেখেছে। মুখ থেকে চেনার উপায় নেই। ওয়েন্দ্রিলার শূন্য দৃষ্টি। এসআই পান চিবাতে চিবাতে বললেন, কাহিনী কি ম্যাডাম? সৌরভ সাথে সাথেই বলল, আমার মেরে নাক মুখ নকশা পাল্টে দিয়েছে অফিসার। আমি আর কি কাহিনী শুরু করতে চাই? না, আমার বউ নিয়ে পালাবি আর তোরে আমি চুম্মা খাবো। বিল্লাল হাত জোর করে বলল, আব্বা আমার ভাষা ঠিক কর। এসআই থমকে উঠল অভ্রকে। এই চিৎকার করবি না। আপনি আমার জামাইকে কেন ধমকাচ্ছেন? ও কি মিথ্যা বলেছে নাকি? আমার মেয়ে এই লম্পট কিডন্যাপ করেছে। সালাম সাহেবের দিকে সূচালো দৃষ্টিতে তাকালো এসআই, আর অভ্রের দিকে তাকিয়ে মুখ খিচিয়ে বলল, এই আত্মরাঙা আপনার জামাই? অভ্র মুখ শক্ত করে বলল, এই শেরওয়ানি আমার বউয়ের পছন্দ। এসআই এবার মাথা নাড়িয়ে ওয়েন্দ্রিলার দিকে তাকালো, শুধালো, ম্যাডাম কাহিনী কি বলুন? এই ছেলে আসলেই আপনাকে কিডন্যাপ করেছে? সৌরভ সাথে সাথে আকুতিময় স্বরে বলল, ওয়েন্ডিলা সত্যি বলো, তুমি নিজে আমার কাছে এসেছো। তুমি তো দেখলে অব্র কি না আমাকে বেহুলের মতো মারছিল। আমার চাকরি আছে, সংসার আছে, তুমি মিথ্যে বলবে না। ওয়েন্দ্রিলা তাকিয়ে রইল সৌরভের দিকে। একটা মানুষ কতটা স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক হতে পারে? না, ছেলেটির মাঝে বিন্দু মাত্র লজ্জা নেই, আত্মগ্লানি নেই। সে এখনো নিজেকে সঠিক বলে মানছে, ভাবছে সে যা করেছে তা উপযুক্ত। ওয়েন্দ্রিলা নিজের উপর বিদ্রুপ করে হাসলো। সে এই ছেলেটির জন্য আকুল হয়েছে, কেঁদেছে। ওয়েন্দ্রিলার কাছে মনে হলো পৃথিবীতে ভালোবাসা বলে কিচ্ছু নেই, বিশ্বাস নেই, সব মিথ্যে, সবাই স্বার্থপর। নিঃস্বার্থ বলে কোনো শব্দই নেই। ওয়েন্দ্রিলার ভেতরে কালবৈশাখী প্রবল রূপ ধারণ করলেও চোখ ক্লান্ত, শুষ্ক।
কারণ কেউ গলা টিপে হত্যা করেছে তার নিষ্পাপ অনুভূতিগুলোকে। ওয়েন্দ্রিলা ধীর স্বরে বলল, হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।